This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সামনেই ভোট, তার আগেই তৃণমূল বিজেপি বিরোধী জোট গঠনের তৎপরতাও বেড়েছে। সিপিএম কংগ্রেসকে জোট বার্তা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এ মাসের মধ্যে জোট প্রক্রিয়া শেষ করার আহ্বান নওশাদের। বাম কংগ্রেসের সঙ্গে আলোচনা চলছে, দাবি আইএসএফ বিধায়কের। আমরা জোট করবার জন্য প্রস্তুত, বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য, সহজে যাতে হারানো যায় তার জন্য, কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট আরো যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। এবং আমাদের ইন দি মিন টাইম আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া যাতে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায় সেটা করব। না হলে কলকাতার রাজ্য স্তরে জোট হয়ে যাবে, বুথে লেভেলে এই জোটে ইম্প্যাক্ট কিছু আসবে না। সেই জন্য আমরা বলেছি লেফট ফ্রন্ট বা কংগ্রেস আরো যে সমস্ত ভোটগুলো আছে তাদের সাথে আলোচনা চলছে, আর কয়েকটি দলের সাথে আলোচনা করতে বাকি আছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে আশা করছি এই আমরা জানুয়ারির আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দেবো। যদিও এই বিষয়ে এখনো কোনো স্পষ্ট অবস্থান নেয়নি বাম কংগ্রেস। শূন্যের সঙ্গে শূন্য মিলে শূন্যই হয়, কটাক্ষ মদন। 294 বিধানসভা, নওশাদ হলো এক। হুমায়ুনকে যদি সাসপেন্ড করে এখনই না যায় পদ, তাহলে আরেক, একে একে দুই। কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য, মানে শূন্যের ঐক্য হবে, একটা মহাশূন্য তৈরি হবে। কালকে যদি নির্বাচন হয়, একমাত্র তৃণমূল ছাড়া কেউ তৈরি নয়। নেই তো বাজারে। এই যে বলছে আলোচনা করব, মুখ করব, এই পার্টি ওই পার্টি, কোনো পার্টিই তো নেই। এ নিয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে। এইটার কোয়েশ্চেনই তো ওঠে না। এবার যদি এমনটা হয় যে গত বিধানসভায় জোটে চলা হয়েছে, লোকসভায় চলেনি বলে হয়তো ওদের মনে হতে পারে বার্তা দেওয়ার দরকার, সে কথা বলে নেবে, কোনো অসুবিধা নেই। আমি যতটুকু বুঝি এই আলাপ আলোচনার প্রক্রিয়ার মধ্যেই আইএসএফও আছে। সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির আগ্রাসন, ধর্মীয় বিভাজন করে এ রাজ্যে ক্ষমতার কে ভাগ করার যে চেষ্টা করছে, মানুষকে ভাগ করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে লড়াই করতে হবে। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবসময় আমরা মনে করি যে অসাম্প্রদায়িক শক্তি যদি একসঙ্গে আসে তাহলে এই দুটো শক্তির জন্য বিপদ, এবং বিরোধী ভোট যাতে ডিভিশন না হয় সেদিকে সব রাজনৈতিক দলের মনে রাখে। সেখানে নওশাদ সিদ্দিকীরা বলেছেন, আহ্বান জানিয়েছেন, আমরা শুনেছি, কিন্তু সিদ্ধান্ত আমরা এখনো দেরি আছে। হলে তো ভালোই হয়, কিন্তু সিদ্ধান্ত সর্বভারতীয় কংগ্রেস কমিটি নেবে এবং বিধানসভা নির্বাচনের আগেই যা করার করবেন। এবার চলুন বালুরঘাটের বুনিয়াদপুর, সেখানে পরিবর্তন সংকল্প সভা, বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার। হাত কাটা দিলীপ, চোখ কাটা নেপাল, সব এরকম মাল, সব একদম সার্টিফাইড মাল, আইএসআই মার্কা মাল। হ্যাঁ, তারা সব ওখানে ক্যারাম পেটাচ্ছে। বলে কোথায় দাদা? বলে দাদা পুজো করছে। সকালবেলা 10টায় গেলেন, দাদা পুজো করছে। কোথায় দাদা? দাদা স্নান করছে, দাদা খাচ্ছে, দাদা এই করছে। বিকাল 4টের সময় দেখা হবে কিনা আপনার সাথে সন্দেহ আছে। আর সুকান্ত মজুমদার যখন জেলায় থাকবে বা নিজের বাড়িতে থাকবে, সকাল 9টায় পৌঁছে যাবেন সুকান্ত মজুমদারের অফিসে। আপনার কাজ যত কম গুরুত্বপূর্ণ হোক, তার সাথে সুকান্ত মজুমদার আপনার সাথে দেখা করবে। সব সময় দেখা পাবেন, সব সময় কাছে পাবেন, সব সময় সাথে পাবেন। ওটা তো আসল চার্জশিট। আপনারা বলেছেন যে দৌলতপুরে শুধু যেমন হসপিটালে গাঁথা হয়নি তাই নয়, আমরা দক্ষিণ দিনাজপুরের বিডিও অফিসের আমরা ছবি সহ চার্জশিটে দিয়ে দিয়েছি, খবরের ছবি। আমরা বলছি না, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিডিও অফিসের কর্মী টাকা চাইছে, তার ভিডিও ভাইরাল হয়েছে। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, এটা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, তার ছবি আমরা দিয়ে দিয়েছি। স্বাস্থ্যকেন্দ্রের ছবি না, ওখানে ছাগল রাখার ছবি, ঘরের ছবি বোঝা যাচ্ছে না। ছাগল রাখার ঘরও এর থেকে ভালো হয় লোকের বাড়িতে এখন। সেইভাবে আমাদের এইখানে প্রশাসন চালানোর ব্যবস্থা করেছে।
আমাদের এখানে মুসুন পশ্চিম পাড়ায় ভয়াবহ আগুনে আমরা উল্লেখ করেছি যে বাড়ি, কতগুলো বাড়ি পুড়ে গেল, যাওয়ার জায়গা নেই, রাস্তা নেই, দমকল পৌঁছলো দেরি করে, পানীয় জল নেই বিভিন্ন জায়গায়, স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা খারাপ। শুধু তাই নয়, এখানকার মন্ত্রী না গঙ্গারামপুরের মন্ত্রী সেটাই বোঝা যায় না। কোথা থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছেন? বুনিয়াদপুর, দৌলতপুর এখানকার মানুষ ভোট দিয়েছে, হরিরামপুরের মানুষ ভোট দিয়েছে, নাকি গঙ্গারামপুরের মানুষ ভোট দিয়েছে? আপনার মন্ত্রী, আপনার বিধায়ককে দেখলে বোঝা যায় না। তিনি বেশিরভাগ সময় গঙ্গারামপুরে থাকেন, আর ওনার দু চারটে সন্ডা মার্কা ভাই আছে, তারা হরিরামপুরে দাদাগিরি মেরে বেড়ায়, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তার ভাইয়েরা। দাদার সম্পত্তি ভাইয়েরা নাকি রক্ষা করবে। আমরা এসব দাদা ভাই চাই না। আমরা চাই এমন একজন বিধায়ক যে এখানকার মাটির মানুষ হবে, এখানকার মানুষের কথা ভাববে, এই এলাকার মানুষের উন্নয়নের কথা ভাববে। এখানকার মানুষকে আমরা এখানকার বিধায়ক তৈরি করতে চাই। আর আজকে আপনাদের মন্ত্রী বালুরঘাট ল কলেজে, এই বিধানসভার বিধায়ক হয়ে বালুরঘাট ল কলেজে গন্ডগোল হচ্ছে, গন্ডগোলে কার নাম উঠে আসছে? বিপ্লব মিত্র বাবুর নাম উঠে আসছে। আজকে এই পরিস্থিতি যে একটা ল কলেজ জেলার মধ্যে ভালো চলছে না, সেই ল কলেজে পর্যন্ত আপনার মন্ত্রী গিয়ে ওখানে পর্যন্ত ডিস্টার্ব করছে। আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছে, আমাদের জেলাতেও কিছুদিন আগে এসেছিলেন, দুজনকে নিয়ে খুব রাজনীতি করার কিছুদিন চেষ্টা করতে দিন রাজনীতি। পুলিশ প্রশাসনকে দিয়ে মাঠ ভরছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে লোক হচ্ছে না, আর ভয়ে তিনি কলকাতায় থাকছেন না। এই বুঝি ইডি কানটা ধরে তুলে নেয়, ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, ভাবছে বেঁচে যাব। বাবা তুমি বাঁচবে না, বিজেপি তোমার ব্যবস্থা করবে, বিজেপি তোমার ট্রিটমেন্ট করবে, বিজেপি ছেড়ে দেওয়ার পার্থ নয়। 21-এর পর তোমরা অত্যাচার করেছিলে, হরিরামপুরের বিভিন্ন জায়গায় অত্যাচার হয়েছিল, মনে আছে? গণনা কেন্দ্র ঢুকে গেছিল বিপ্লব মিত্র এবং তার গুন্ডা বাহিনী। এই গুন্ডা বাহিনী আর যেন গণনা কেন্দ্রের ভেতরে ঢুকতে না পারে, তার জন্য আমরা নির্বাচন কমিশনকে 24-এর লোকসভা নির্বাচনেও তাই চেষ্টা করেছিল। আমি দেখি বিপ্লব মিত্রের ভাই, গণনা চলছে তখন রাত্রি 12টা পার হয়ে গেছে, বুঝে গেছে আর জেতার উপায় নেই। কলকাতা থেকে মুখ্যমন্ত্রী ফোন করছেন বিপ্লব মিত্রকে, যেমন করে হোক সুকান্ত মজুমদারকে হারাতে হবে, নালে কলকাতায় দাপাদাপি করছে খুব বেশি। তুমি চাও আবার পুনর্গণনার দরখাস্ত লেখো। রাত্রি 12টা 1টার সময় বিপ্লব দা বেরোনোর সময় আমরা দাদাই বলি, কারণ আমরা ভারতীয় জনতা পার্টি শেখায় আমাদেরকে যে বয়স জ্যেষ্ঠ হলে তাদেরকে সম্মান করতে হয়। আমরা ব্যক্তিগত স্তরে আমরা সেটা রক্ষা করি। তাই তিনি চলে গেলেন। কোথায় যাওয়ার সময় মিডিয়ার বন্ধুরা আছে, মিডিয়ার বন্ধুদেরকে মাইকের সামনে বলে গেলে, হ্যাঁ আমি হার মেনে নিয়েছি, জেলার মানুষ আমাকে ভোট দেয়নি। ফিরে গেলেন হোটেলে, হোটেল থেকে আবার সেজে গুজে নতুন পাঞ্জাবি পরে চলে এলেন দরখাস্ত নিয়ে, বলে গণনা করবে, পুনর্গণনা। 54টা মেশিনে পুনর্গণনা করতে হবে। ডিএম বললো, স্যার পুনর্গণনার আবেদন এসেছে। আমি বললাম পুনর্গণনা হবে না, যদি পুনর্গণনা হতে হয় এতগুলো মেশিন ওরা যা দাবি করবে সেটা যদি হয়, তাহলে আমি এখানেই বসে আজকে ধর্ণা শুরু করব। ভারতীয় জনতা পার্টির কর্মীরা তখন রাত্রি 1টা বাজে, আমি তাদেরকে প্রণাম জানাই, নমস্কার জানাই। বালুরঘাটে গণনা কেন্দ্রে তৃণমূলের যা সংখ্যায় কর্মী ছিল তার 3 গুণ বেশি কর্মী ভারতীয় জনতা পার্টির সেখানে ছিল। তারা জয় শ্রীরাম বন্দে মাতরমের ধ্বনি দিচ্ছিল। শেষে ডিএম বললেন, রিকোয়েস্ট করে, যে স্যার ওনারা 54টা চেয়েছেন, আপনি 10টা মেনে নিন, 10টা মেনে নিন। আপনি 10টা মেনে নিলে তাহলে আমরা পুনর্গণনা করে রেজাল্ট ঘোষণা করে দিতে পারবো। আমি দেখলাম রেজাল্ট ঘোষণা করে সার্টিফিকেটটা নেওয়া সবার আগে জরুরি, কারণ ওই সার্টিফিকেটটা নেওয়া হলে ওই সার্টিফিকেটটা বিপ্লব মিত্র কোম্পানি আর মমতা বন্দ্যোপাধ্যায় কোম্পানির গালে সাপাটে চড় হবে, দুটো বড় বড় চড় হবে।